এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদের গ্রামারের এমন একটা টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সাম আর গভর্নমেন্ট এক্সামে যদি সিলেবাসে গ্রামার থাকে তাহলে আমাদেরকে 100% নিশ্চিত থাকতে হয় যে প্রিপোজিশন থাকবেই। 2 মার্ক, 1 মার্ক, 3 মার্ক, এই অন্তত 3 মার্কের প্রিপোজিশন প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামে থাকেই। ঠিক আছে? আর আমরা প্রিপোজিশনই বেশিরভাগ কী করে দিই, ভুল করে দিই। কনসেপ্টটা ক্লিয়ার না থাকার জন্য, ঠিকঠাকভাবে আমাদের বেসটা ক্লিয়ার না থাকার জন্য আমরা প্রিপোজিশন পরীক্ষাতে ভুল করে আসি। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের কি করে প্রিপোজিশন সম্পর্কে যে বেসিক যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করা যায়, এবং এই প্রিপোজিশনকে ফলো করে যে সমস্ত এক্সামে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। তো কোশ্চেন ডিসকাশন করার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। তো চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে বলা হয়েছে প্রিপোজিশনটা কী বলো তো। প্রিপোজিশনকে যদি আমি ভাঙতে যাই তো কী পাবো? প্রিপোজিশনকে ভাঙতে গেলে আমি পাবো প্রি প্লাস পজিশন, তাই না? তো পজিশন মানে আমি ধরে নিলাম স্থান, আর প্রি মানে হচ্ছে আগে। তো আগের স্থান বলতে কি বলে বলো তো, যে প্রিপোজিশন। তখন আমি এটা ওয়ার্ড এভাবে বানাতে পারি, এই পার্টস অফ স্পিচকে, যে এ ওয়ার্ড প্রিপোজিশন অফ নাউন। মানে কি বললাম বলো তো, যে এমন একটা ওয়ার্ড যেটা ওয়ার্ড নাউনের আগে বসে। তো নাউনের আগে বসে ওই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? ওই ওয়ার্ডটাকে আমরা প্রিপোজিশন বলবো। নাউনের আগে যে ওয়ার্ডটা বসে সে ওয়ার্ডকে আমরা প্রিপোজিশন বলবো। আচ্ছা, শুধু কি নাউন? আমরা প্রোনাউনও বলতে পারি। নাউন প্রোনাউন এক অপরের তো অনুরূপ, তাই না? তো নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ড বসে সেই ওয়ার্ডকে আমরা প্রিপোজিশন হিসাবে গণ্য করি। তো তুমি বলো স্যার নাউনের আগে তো অ্যাডজেক্টিভও বসে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ বসে, সেটা বলছি না, অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। তবে অ্যাডজেক্টিভ কখনো নাউনের লোকেশন বলে না, ঠিক আছে? প্রিপোজিশন নাউনের আগে বসে নাউনের অন্তত এই লোকেশনটাকে নির্ধারিত করবে, সেটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন। ঠিক আছে? তার প্রিপোজিশনের সংজ্ঞা ক্লিয়ার, যে একটা ওয়ার্ড আছে যে নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউনের লোকেশনকে ক্লিয়ার করে। ঠিক আছে? ওই নাউনের অ্যাকচুয়াল কি বলবো, মানে ওর কোন স্থানে কিভাবে কাজ করছে সেই জিনিসটাকে ক্লিয়ার করে। ঠিক আছে? এ হচ্ছে আমাদের প্রিপোজিশনের সংজ্ঞা। আচ্ছা, তারপরে এবার বিষয়টা হচ্ছে যে ঠিক আছে, কিন্তু ইংলিশ গ্রামারে প্রিপোজিশনের দরকার কেন? আমাদের দরকার কি প্রিপোজিশনটা? তো আমরা যখন কোনো সেন্টেন্স গঠন করি, তো সেন্টেন্স গঠন করার বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা কি রয়েছে? যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? তো সাবজেক্টের জায়গায় কারা বসে? সাবজেক্টের জায়গাতে নাউন বসবে, নাউনে প্রোনাউন বসবে। অবজেক্টের জায়গায় কারা বসে? অবজেক্টের জায়গায় তো নাউন বসে, না হলে প্রোনাউন বসে। ঠিক আছে? এবার সাপোজ ধরো সাবজেক্টের জায়গাতে একটা নাউন না এসে সাবজেক্টে ধরো দুটো নাউন চলে এসছে। অবজেক্টের জায়গাতে একটা নাউনও থাকতে পারে, দুটো নাউনও থাকতে পারে। ঠিক আছে? সাবজেক্টের জায়গাতে একটা নাউনও থাকতে পারে, দুটো নাউন থাকতে পারে। আমি একটু বিশ্লেষণ করছি এটাকে। আমি বললাম যে সাহিল অ্যাটেন্ডস স্কুল রেগুলার। একটা বাক্য লিখলাম, এই বাক্যতে সাবজেক্ট কোনটা? সাহিল মানে নাউন, তারপরে এটা ভার্ব, স্কুলটা অবজেক্ট। ঠিক আছে? এবার এখানে দেখো তো, এখানে সাবজেক্টের জায়গায় শুধুমাত্র একটাই ওয়ার্ড আছে। এবার আমি সাবজেক্টটাকে একটু এলাবোরেট করছি। ঠিক আছে? অন্তত আমি দুটো ওয়ার্ড নেওয়ার চেষ্টা করছি। আমি লিখলাম সাহিল উইথ হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ডস স্কুল রেগুলার। ঠিক আছে? এখানে দেখো তো, এখানে যখন আমি সাবজেক্টটাকে লিখলাম, এখানে সাবজেক্টটার জায়গায় দেখো তো ভার্বের আগে এই পুরো অংশটা সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় তো এখানে এর আগে সিঙ্গেল ওয়ার্ড ছিল, এখানে সিঙ্গেল ওয়ার্ড নেই। কটা ওয়ার্ড আছে? 1 2 3 4, 4টা ওয়ার্ড আছে। এবার ইম্পর্টেন্ট কী বলো তো? ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা নাউন পেলাম, আর এখানে দেখো ফ্রেন্ডস, এখানে একটা নাউন পেলাম। দেখো দুটো নাউন পেয়ে গেছি। তো বলা হয় যে প্রিপোজিশন আমাদের দরকার কেন? যদি আমরা যখন দুটো নাউনকে একসঙ্গে বসাতে যাব, তো দুটো নাউনের মধ্যে সংযোগ স্থাপন করাটাই হচ্ছে প্রিপোজিশনের আসল কাজ। তাহলে বোঝাতে পেরেছি? তাহলে প্রিপোজিশন কেন দরকার? যদি আমরা একটা সাবজেক্টে অথবা অবজেক্টে যেখানে হোক না কেন দুটো নাউনকে যদি আমি রাখতে যাই, তাহলে মাঝখানে একটা প্রিপোজিশনকে নিতেই হয়, এটা মাস্ট। ঠিক আছে? এটা একটা জিনিস, এটা একটা শর্ত। আরেকটা শর্ত কি? আমরা একটা জিনিস মনে রাখবো, যে প্রিপোজিশন এক নাউনের সঙ্গে সংযোগ স্থাপন করে। আরেকটা মনে রাখবো কি? আরেকটা মনে রাখবো যে প্রিপোজিশন ভার্বের সঙ্গে
ভার্বের সঙ্গে নাউনের সংযোগ স্থাপন করে। ঠিক আছে, যে এই দুটোই ওর কাজ, নাউনের সঙ্গে নাউনের সংযোগ স্থাপন করা এবং ভার্বের সঙ্গে নাউনের সংযোগ স্থাপন করা। একটা উদাহরণ দিব, আমি দেখে ধরি, আমি লিখলাম সাহিল কেম ইন দ্য ক্লাস। দেখো সাহিল সাবজেক্ট, এটা ভার্ব, ক্লাস দেখো ক্লাসটা কি, ক্লাসটা তোমার হচ্ছে নাউন। তো এই ভার্বের সঙ্গে এই নাউনের সংযোগ স্থাপন কী করেছে বলো তো, এই যে ইন। তার মানে ক্লিয়ার হলো, তার মানে প্রিপোজিশনের আসল কাজ কি, নাউনের সঙ্গে নাউনের সংযোগ স্থাপন করা এবং ভার্বের সঙ্গে নাউনের সংযোগ স্থাপন করা। ঠিক আছে, এখানে একটা জিনিস, আর ছোট্ট একটা জিনিস মনে রাখবো, প্রিপোজিশন যখন নাউনের সঙ্গে নাউন সংযোগ স্থাপন করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করে। দেখো সাহিল উইথ হিজ ফ্রেন্ডস, এই উইথ হিজ ফ্রেন্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তারপরে দেখো এবার যখন প্রিপোজিশন ভার্বের সঙ্গে নাউন সংযোগ স্থাপন করে তখন অ্যাডভার্ব ফ্রেজ গঠন করে। ঠিক আছে, তার মানে ইন দ্য ক্লাস, এটা তোমার হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে বোঝা গেছে যে অ্যাকচুয়াল প্রিপোজিশন আমাদের আসল জীবনে কী কাজ দেয়। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের প্রিপোজিশন কেন দরকার। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলা হয়েছে ইংলিশে বাংলাতে দুটোই নোট ক্লিয়ার করা হয়েছে, তোমরা ভালো করে পড়বা, আশা করি বুঝতে পেরে যাবা। না বুঝলে তারপর আমি আছি। তারপরে দেখো এবার আমি এখানে কি করেছি, যে প্রিপোজিশনকে দুটো ক্যাটাগরির মধ্যে রেখেছি। ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার্থে, এগুলো মুছে দিই, বুঝার সুবিধার্থে কি, যে গভর্নমেন্ট পরীক্ষাতে কিন্তু সাধারণ প্রিপোজিশনগুলো আসে না। ঠিক আছে, তো আমরা এই প্রিপোজিশনকে টু ক্যাটাগরির মধ্যে ফেলেছি। একটা কি বলা হচ্ছে একাডেমিক, যেগুলো আমরা স্কুলে সাধারণত করে থাকি, যেটা আমরা ক্লাস 10-এ করে এসেছি, যেটা 9-এ সচরাচর করে থাকি, যেটা 8-এ সচরাচর করে থাকি, তাই না? যে একাডেমিক লেভেলে যে প্রিপোজিশনকে আমরা শিখেছি সেটা সাধারণ, কি নাইটের আগে অ্যাট হয়, ঠিক আছে, টেবিলকে স্পর্শ করে থাকলে ওখানে ওয়ান বসে, এগুলো সাধারণ জিনিস, এগুলো সাধারণ একেবারেই পাতি লেভেলের একদম প্রিপোজিশন, যেগুলো আমরা স্কুলে শিখে থাকি। ঠিক আছে, আর একটা কি বলো তো, আরেকটা ক্যাটাগরির মধ্যে রয়েছে কি, যে প্রিপারেশন ফর গভর্নমেন্ট এক্সাম বা এক্সেপশনাল, এগুলো কিন্তু আসল জিনিস, পরীক্ষাতে এগুলোই আসে। যেমন আমি তো বলতে যাই যে একটা ধরো যে ওয়ার্ড বললাম, একটু আগে বললাম না যে নাউনের সঙ্গে নাউনের সংযোগ স্থাপন যে করে ওখানেও প্রিপোজিশন দরকার, আবার ভার্বের সঙ্গে নাউনের সংযোগ স্থাপন করব তো ওখানেও কি দরকার, প্রিপোজিশন দরকার। তো গভর্নমেন্ট এক্সামে আমাদের মনে রাখতে হবে এই পোর্শনটা বেশি আসে, যে ভার্বের সঙ্গে নাউনের যে সংযোগ স্থাপনকারী যে প্রিপোজিশন রয়েছে এই প্রিপোজিশনটা আমাদের পরীক্ষাতে বেশি আসে। আর নাউনের সঙ্গে নাউনের যে সংযোগ স্থাপন প্রিপোজিশন রয়েছে এই প্রিপোজিশন কিন্তু পরীক্ষাতে প্রায় আসে না বললেই চলে, কেন এটা খুবই সহজ। ঠিক আছে, এটা আমাদের যে কেউ পারবে, সাধারণ একাডেমিক লেভেলে জ্ঞান থাকলে যে কেউ পারবে, এটা সহজ। কিন্তু এখানে কিছু এক্সেপশনাল রুলস থাকে, আমাদের মনে রাখতে হয়, আর এটাই আমাদের কাজে আসে। ঠিক আছে, দেখো অ্যাংরি আছে, তো বিষয়টা যে অ্যাংরি, এটা তো ভার্ব একটা, তাই না? ঠিক আছে, দেখো এবার এখানে অ্যাংরি নিলাম, তো অ্যাংরি পরে উইথও হতে পারে, অ্যাংরি পরে অ্যাটও হতে পারে। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে যে অ্যাংরির পরে উইথ কখন নিব, যখন কোনো পার্সন বোঝাবে। এগুলো আমরা ডিটেলসে পরবর্তীতে পড়বো, আমরা চেষ্টা করবো এখানে বোঝানোর ক্ষেত্রে বলছি আর কি। অ্যাংরি পরে অ্যাট কখন নিব, যখন আমরা কোনো সামথিং কোনো কিছু বোঝাবে, তাই না? তারপর দেখো ডায়েট অফ কথা বলা হয়েছে, যে এই যে ডায়েট কথাটা আছে, অফ তখনই নেব যখন আমরা কোনো ডিজিজ বোঝাবে। ঠিক আছে, আবার ডায়েটের পরে আবার কি হয়, ফ্রমও হয়। তো ফ্রম কখন নিব, যখন কোনো কারণ বলবে আমাকে, রিজন, মানে ওভার ইটিং। ওভার ইটিং তো কোনো রোগ নয়, এটা কারণ। যখন কোনো কারণ বোঝায় তখন ডায়েটের পরে ফ্রম নিই, যখন কোনো রোগ বোঝায় তখন ডায়েটের পরে অফ নিই। এই হচ্ছে আমাদের কি, যে কিছু বেসিক আমাদের গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করে কিছু এক্সেপশনাল রুলস আর কি। ঠিক আছে, এগুলো আমাদের পরীক্ষাতে বেশি আসে আর এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, এটুকু আমাদের ক্লিয়ার হলো। তারপরে আমরা যাই যে প্রিপোজিশনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো বিষয়টা হচ্ছে প্রিপোজিশনকে সাধারণত আমরা 3 ভাগেই ভাগ করব। ঠিক আছে, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, কমপ্লেক্স, এগুলো ভাগগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু আমি যেটুকু তোমাদের বলার চেষ্টা করছি যে তোমরা যদি এটাকে ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের বেসিকটা মানে ক্লিয়ার হয়ে যাবে এবং সঠিক অ্যান্সারটা বাছাই করতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, সিম্পল প্রিপোজিশনটা কি, সিম্পল সাধারণ প্রিপোজিশন যেগুলো দেখো ইন, অ্যাট, অন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সিম্পল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কি, কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে যে একের অধিক যেগুলো আমরা ওয়ার্ড পাবো যেখানে, ঠিক আছে, যে বেশি নয়, দুটো ওয়ার্ড পাবো। দেখো যেমন কি বাই প্লাস ইন, এমন এটা বিহাইন্ড গঠন হয়েছে, বিটুইন, বিহাইন্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। বিসাইড, এগুলো কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে পড়লো। আর কমপ্লেক্স প্রিপোজিশনটা কি, কমপ্লেক্স প্রিপোজিশন বা প্রিপোজিশন অ্যান্ড ফ্রেজ বলা হয় তাকে, যে দেখো ইন ফ্রন্ট অফ, এটা কমপ্লেক্সের মধ্যে পড়লো। তারপর দেখো ইনস্টেড অফ, এগুলো প্রিপোজিশনের মধ্যে পড়লো। ঠিক আছে, অনেক সময় এগুলো ওয়ার্ড আছে, তো এই ইনস্টেড অফ অনেক সময় অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে, আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ঠিক আছে, বাই দ্য ডেন্ট অফ, ঠিক আছে, কঠোর পরিশ্রমের কথা বলা হচ্ছে। তো এগুলো দেখো, এগুলো কি, এগুলো প্রিপোজিশন হিসেবে কাজ হচ্ছে, কমপ্লেক্স প্রিপোজিশন। এবং তার সঙ্গে আরও কিছু কিছু হয়, যেমন রিগার্ডিং, এক্সক্লুডিং, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি এক্সেপ্ট, বাট, সেভ। এই ওয়ার্ডগুলো অনেক সময় কী হয়, প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। তো এইগুলো প্রিপোজিশন আমরা কমপ্লেক্স প্রিপোজিশন বলবো। তাহলে এই ছিল আমাদের প্রিপোজিশন সম্পর্কে কিছু কিছু সাধারণ ধারণা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো যে প্রিপোজিশনকে আমি দেখো এখানে আমরা তিনটা ক্যাটাগরির মধ্যে দিয়ে, তিনটা ক্যাটাগরি বলতে তিনটা পদ্ধতির মধ্যে দিয়ে প্রিপোজিশনটা আমরা শিখবো। কেমন, যে এক নম্বর আমরা শিখবো কি বলতো, এক নম্বর আমরা শিখবো যে যেটা বেসিক প্রিপোজিশন, যেগুলো সচরাচর আমাদের মানে বাক্যে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা কেবলমাত্র একটা প্রিপোজিশনকে ফলো করে, ঠিক আছে, ওই সমস্ত ওয়ার্ড আমরা পড়ব। এবং 3 নম্বরে আমরা পড়ব ফিক্সড প্রিপোজিশন, যে কোন কোন ওয়ার্ড আছে যেগুলো ফিক্সড প্রিপোজিশন। দেখো 2 নম্বর আর 3 নম্বর প্রায় একই, আমি জানি প্রায় একই, কিন্তু দুটো আমি এই প্রিপোজিশনকে আমরা তিনটা পদ্ধতিতে আগে শিখব, তারপরে আমরা কী নিয়ে আসবো, তারপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো পরীক্ষার জন্য, এবং সেখানে আমরা ডিটেলসে আরও PYQ যে বিষয়গুলো রয়েছে এগুলো আলোচনা করব, ঠিক আছে। তো আজকে যে আমরা আলোচনা আমাদের ক্লাসে থাকবে কি, যে বেসিক প্রিপোজিশন, দেখো বেসিক কনসেপ্ট অফ ইম্পর্টেন্ট প্রিপোজিশন যেগুলো সাধারণত সেন্টেন্সে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। চলো আমরা আলোচনা শুরু করি। আজকে আমাদের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে, যে প্রিপোজিশনটা রয়েছে, ইনটু। ইনটু কোথায় কোথায় ব্যবহার হয়, তো বলা হয় যে দেখো ইনটু বলা হয় যখন কোনো ভেতরে কোনো গতি নিয়ে ঢুকে, মোশন নিয়ে ঢুকে, তখন আমরা এখানে ইনটু ব্যবহার করি। যেমন দেখো, দ্য বয় ডাইভড ইনটু দ্য রিভার, ঠিক আছে, কী হলো, যে ছেলেটা কী হলো, নদীতে ঝাঁপ দিল। তো দেখো ওই ইনটুটা কখন প্রয়োগ করলাম, যখন একটা মোশন নিয়ে গেল, এটা গতি নিয়ে নদীতে প্রবেশ করলো, তাই না, সেক্ষেত্রে ইনটু দিব। তখন হি রাশড, সে দৌড়িয়ে গেল, ইনটু দ্য রুম, তাই না, যে রুমের ভিতরে সে দৌড়িয়ে গেল। আচ্ছা, আর কি বোঝায়, আর আমাদের বোঝায় যে কোনো কিছু স্টেট চেঞ্জ হয়, এক অবস্থা থেকে অন্য অবস্থা পরিবর্তন। যেমন আইস টার্নস ইনটু ওয়াটার, প্রথমে বরফ ছিল, সলিড অবস্থায় ছিল, ঠিক আছে, পরে কি হলো, লিকুইড হয়ে গেল, তখন কি হলো, এটা স্টেটে পরিবর্তন হলো না, তখন আমরা কি বলবো, তখন আমরা ইনটু ব্যবহার করি। ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু বেঙ্গলি, মানে প্রথমে ইংলিশ একটা আলাদা স্টেটে ছিল, পরে ওটাকে আবার বেঙ্গলিতে পরিণত করা হলো, তাহলে এটা আলাদা স্টেট হলো, ঠিক আছে, ক্লিয়ার। এবার মনে রাখবো যে এই যে এন্টার কথাটা আছে, তো এন্টার কথা মানে হচ্ছে কিন্তু ইনটু, ঠিক আছে, এন্টার মানে যা বোঝায়, ইনটু মানে একই বোঝায়। তো ওই হিসাবে আমরা যদি এন্টার ইনটু কথা যখন উল্লেখ করবো না, তখন কিন্তু এটা ইউজ হয়ে গেল, এটাকে আমরা বলবো সুপারফ্লুয়াস, মানে মোর দ্যান, বেশি হয়ে গেল, ঠিক আছে, বেশি বেশি ইউজ হয়ে গেল, তাহলে এটা এই ধরনের ইউজকে আমরা কি ভুল ইউজ বলি, ঠিক আছে, ক্লিয়ার। তবে আমরা মনে রাখবো যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসে। সাধারণ ক্ষেত্রে কি বললাম, এন্টার মানে ইনটু, তো এন্টারের পরে ইনটু কোনোদিনই বসবে না, তাই না। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ভালো করে দেখো, যেমন ফ্রেন্ডশিপ, যেমন পার্টনারশিপ, যেমন এগ্রিমেন্ট, যেমন অ্যালায়েন্স, যেমন ট্রিটি, এই কয়েকটা ওয়ার্ড যেগুলো আছে না, এই ওয়ার্ডগুলোর আগে কিন্তু ইনটু বসে। তার মানে আমরা বলতে পারি আর কি, যে এ গ্রুপ অফ বয়েজ এন্টার্ড ইনটু এ ফ্রেন্ডশিপ, ঠিক আছে, ফ্রেন্ডশিপ ফর দেয়ার দেয়ার সেম মেন্টালিটি। দেখো আমি এন্টারের পরে ইনটু বসাতে পারলাম কখন, যখন আমরা এই ফ্রেন্ডশিপ কথাটা যখন পেলাম, যখন এই ফ্রেন্ডশিপ কথাটা পেলাম, তাই আমরা কিন্তু এন্টারের পরে ইনটু দিতে পেলাম। এই যে মাত্র কয়েকটা ওয়ার্ড, ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, এগ্রিমেন্ট, অ্যালায়েন্স, ট্রিটি, এগুলো ওয়ার্ড যখন থাকবে তখন আমরা খেয়াল করবো যে এন্টারের পরে ইনটু দেব। এগুলো ওয়ার্ড নাই, তারপরে এন্টারের পরে ইনটু দেবো না। আমি যদি বলি দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, এটা ঠিক লিখলাম না ভুল লিখলাম, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা কি লিখে দিলাম, আমরা ভুল লিখে দিলাম। কেন, এই ইনটু কথাটা হবে না, কেন এন্টার্ড মানে ইনটু, ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে আমরা রুলসে যাব। তারপরে দেখো উইথ কোথায় কোথায় বসে এবং বাই কোথায় কোথায় বসে। দেখো উইথ আমরা সবসময় টুগেদার সেন্সে বুঝি, তাই না, বা কোনো ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে বোঝাই। দেখো টুগেদারটা ভালো করে দেখো, বলছে আই এম টকিং উইথ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, সাথে কার সাথে কথা বলছি, উইথ মাই ফ্রেন্ডস। সি কাট দ্য অ্যাপেল, সে আপেলটাকে কাটলো, কি দিয়ে কাটলো, নাইফ দিয়ে কাটলো, তাই না। তো সেকেন্ডটা আমাদের হলো ইনস্ট্রুমেন্ট, প্রথমটা হলো আমাদের সঙ্গ, এই হিসেবে ব্যবহার করা হয়, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো বাই কোথায় কোথায় ব্যবহার হয়। বাই অনেক সময় কি হয়, ডুয়ার অফ অ্যান অ্যাকশন। আমরা যখন কি করি, আমরা যখন সাবজেক্ট, অ্যাকশন ভার্ব, তারপরে অবজেক্ট, তো
তো ন্যারেশন ভয়েস চেঞ্জ যখন করতে যাই তাহলে অবজেক্ট নিয়ে আসি, তারপরে একটা হেল্পিং ভার্ব দিই, তাহলে অ্যাকশন ভার্বের 3 নম্বর ফর্ম দিই, তারপরে একটা বাই দিই, তারপরে এখানে আবার সাবজেক্ট দিই। তো এই অ্যাকশন ভার্বের ডুয়ারটা কে ছিল? এই সাবজেক্ট। তাহলে এই প্যাসিভ ভয়েস এই সাবজেক্টে যদি ডুয়ার হয় তাহলে এর আগে কি বসে? বাই বসে। ঠিক আছে, আমরা ভয়েস চেঞ্জে অনেক সময় বলে থাকি যে এখানে এটাকে আমরা বলবো এজেন্ট। ঠিক আছে, এই সাবজেক্টে আমরা বলবো এজেন্ট। এখানে যদি কোনো পার্সন বোঝাই, মোট কথা হচ্ছে কোনো ডুয়ার বোঝাই, তাহলে আমরা ওই ক্ষেত্রে তারা কি দিয়ে দিব? বাই দিয়ে দিব। তো প্যাসিভ ভয়েসের সব জায়গাতে কিন্তু বাই হয় না, তাই না? ডুয়ার বোঝাতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো, দ্য পোর্ট্রেট ওয়াজ পেন্টেড বাই অ্যান আর্টিস্ট। আর্টিস্টটা কি? ডুয়ার। এই যে ছবিটা কে গেছে? আর্টিস্ট গেছে। দেখো এই যে এখানে বাই হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো এবার অনেক সময় বলে দেখো রাইট উইথ এ পেন্সিল বা পেন বা পেন্সিল। দেখো আমি লিখলাম পেন বা পেন্সিল। ঠিক আছে, এবার দেখো যে পেনের ভিতরে কি থাকে? পেনের ভিতরে কালি থাকে, ইঙ্ক। আর পেন্সিলের ভিতরে কি থাকে? গ্রাফাইট থাকে। গ্রাফাইট থাকে, তাই না? তো এবার একটা কথা মনে রাখবো, যদি আমাকে শুধু পেন বোঝাচ্ছে, পেনকে কিন্তু আমাকে বেসিক স্ট্রাকচারটা দিচ্ছে না। তো আমরা ওখানে কি লিখবো? উইথ লিখবো। ঠিক আছে, এবার বলে দিলাম যে পেনকে ভাঙতে পারছি তো, মানে ইঙ্ক বেরোচ্ছে। এবার আমি বললাম কি যে রাইট রাইট ড্যাশ ইঙ্ক, আমি লিখলাম ব্ল্যাক ইঙ্ক। আচ্ছা, এই ব্ল্যাক ইঙ্ককে আর ভাঙতে পারছি? পারছি না। ইঙ্কের ভেতরে কি থাকে? ইঙ্কের ভেতরে আর কি থাকবে? ইঙ্কই থাকবে। তাহলে দেখো এখানে এই ক্ষেত্রে আমি এখানে কি দিয়ে দেবো? ইঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এটা আমার খেয়াল রাখতে হবে। ইঙ্ক ভার্সেস পেন কথাটা খেয়াল রাখতে হবে। যদি আমাকে ইঙ্ক বোঝাই তো ওই ক্ষেত্রে আমি ইন ইউজ করবো। যদি আমাকে শুধুমাত্র পেন বোঝাই আমি ওই ক্ষেত্রে কি নিবো? ওই ক্ষেত্রে কিন্তু আমরা উইথ নিব। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, পরীক্ষাতে আমাদের প্রায় চলে আসে। তো বাংলা এটা সুন্দর করে গুছিয়ে লেখা আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পেরে যাবে। তারপরে দেখো প্লেস, জায়গার ক্ষেত্রে আমি বলি অ্যাট কোথায় বসে আর ইন কোথায় বসে। তো জায়গার ক্ষেত্রে আমরা সবাই জানি যে যদি আমাদের বিগ প্লেস বোঝায় তো তার আগে বসে গেল আমাদের কি? ইন। যদি আমাদের স্মল প্লেস বোঝায় তো তার আগে বসে গেল অ্যাট। ঠিক আছে, কি যেমন আমি তো বলতে চাই যে উই লিভ ড্যাশ শেরশাহী ড্যাশ কালিয়াচক। তো কালিয়াচকটা বড় জায়গা, তার আগে ইন বসিয়ে দিলাম। কালিয়াচকের তুলনায় শেরশাহী ছোট জায়গা, তার আগে ইন বসিয়ে দিলাম। এই বাক্যটা আমরা বলে দিলাম উই উই লিভ ড্যাশ আগামী কি ড্যাশ শেরশাহ। তো দেখো শেরশাহী আগামীলকে তুলনায় শেরশাহী কিন্তু বড়, তো ওখানে ইন বসিয়ে দিলাম। আর আগামীলকে শেরশাহ তুলনায় ছোট, তাহলে ওখানে অ্যাড বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটা পয়েন্ট আমার মনে রাখতে হবে যে সাপোজ দেওয়া আছে সি লিভস ড্যাশ এ ভিলেজ, আর ওখানে ভিলেজের ধরো নাম দেওয়া নেই, ওখানে নাম দেওয়া নেই, নো নেম। তো নাম না দেওয়া থাকলে জিনিস শুনতে পারো ওখানে কি বসাবো? অ্যাড বসাবো না ইন বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখে নিও, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে ইন কোথায় বসবে? বিগ প্লেসে বসবে, লঙ্গার টাইম এনক্লোজ স্পেস বোঝায় তখন ইন বলবে। দেখো দে রিসাইড ইন অস্ট্রেলিয়া, বড় জায়গা বলছে। দেখো ইউজ, এবার বিষয়ে ভেহিকলের কিছু কিছু রুলস আছে যে যদি আমাকে কার বাই বাস বাই ট্রেন বাই জিপ আসার ক্ষেত্রে যদি বোঝায়, ঠিক আছে, তখন আমরা বলবো এ বাই কার ইউজ করবো। আর যদি বলে যে কার ট্যাক্সি অটো হেলিকপ্টার এগুলোর ক্ষেত্রে আমাকে যদি বসায় তাহলে আমাকে কি বলবো? ইন বসবো। মানে আমাকে মনে রাখতে হবে যে এমন ধরো কোনো ভেহিকেল আমরা চাপলাম, যে ভেহিকেলে ধরো আমি সিটে বসে গেলাম, তো বসে গেলাম, ওখানে চলাফেরা কোনো জায়গা নেই। তো চলাফেরা কোনো যদি জায়গা না থাকে, কোনো স্পেস না থাকে, তখন আমরা ওই ক্ষেত্রে ইন বসাবো। আর যদি স্পেস থাকে, ঠিক আছে, যেমন বাসে আমরা হাঁটতে পারি, ট্রেনে হাঁটতে পারি, প্লেনে হাঁটতে পারি, শিপে হাঁটতে পারি, ওই ক্ষেত্রে আমরা কি বসাবো? ওই ক্ষেত্রে আমরা ওয়ান কথাটা বেশি নিব। ঠিক আছে, বুঝতে পেরেছি ছিল? আচ্ছা, এগুলো আরও মানে এগুলো অত এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু তর্কের খাতিরে ধরা হয় যে কারে বসলাম তো ইন বসবে না ওয়ান বসবে। তো আমি বলবো যে কারে আমি বসলাম তো কারে তো হাঁটতে পারবো না, তো কারে হাঁটতে না পারলে ইন বলবো। আচ্ছা, বাসে ইন বলবো না ওয়ান বলবো? তো বাসে তো আমি হাঁটতে পারবো, তাই না? সিট চেঞ্জ করতে পারবো না, এক জায়গায় অন্য জায়গায় গিয়ে আমি বসতে পারবো। তো হাঁটতে পারা মানে কি ওখানে কি বসে গেলো? ওয়ান বসে গেলো। বাস এইটুকু, পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে তর্কের খাতিরে কিছু মনে রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কোনো কাজ করার জায়গা স্পেসিফিক প্লেস বা ওয়ার্ক প্লেস বলতে আমরা কি বলবো? আচ্ছা, সাপোজ ধরো যে হি ওয়ার্কস, ঠিক আছে, আমি বললাম সে কাজ করে। আচ্ছা, ও যদি বলে যে কোনো বিল্ডিংয়ে কাজ করে, কোনো অফিস বললো সে অফিসটা বিল্ডিং আছে, তখন আমরা ইন কথাটা ইউজ করবো। ঠিক আছে, আর যদি বললাম না সে অফিসে কাজ করে না, সে একটা ফার্মে কাজ করে। ফার্ম মানে কি কোনো বিল্ডিংয়ে বাধা ধরা কোনো নিয়ম না, ফার্ম মানে ওপেন প্লেস, খোলা জায়গা, তো ওখানে ওয়ান কথা ইউজ করবো। কেন বলা হয় দেখো, ফার্ম কথা আসলে ওয়ান, এস্টেট কথা আসলে ওয়ান, এগুলো বলবো। ঠিক আছে, আর অ্যাট পার্টিকুলার কোনো স্পেসিফিক জায়গা বলে দিলাম যে ও প্ল্যাটফর্মে কাজ করে, অ্যাট স্টেশনে কাজ করে, অ্যাট আর কোনো পাবলিক লাইব্রেরিতে কাজ করে, তাহলে অ্যাট। ঠিক আছে, বুঝে গেল আশা করি। এগুলো সব ডায়াগ্রাম দিয়ে তোমাদের বলে দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবা। তারপরে দেখো থ্রো আর অ্যাক্রস।
অ্যাক্রসটা আর থ্রোটা প্রায় তোমাকে একই মনে হবে, ঠিক আছে। তো থ্রো মানে আমরা বলতে যাই কোনো কিছু মধ্যে দিয়ে বা ভিতর দিয়ে যাওয়া, যেমন ইনসাইড এ মিডিয়াম, যেমন বলা হয় দ্য ট্রেন পাস থ্রু দ্য টানেল, ঠিক আছে। টানেলের ভেতর দিয়ে কি হচ্ছে, ট্রেনটা পাস হচ্ছে, ওই ক্ষেত্রে আমরা ট্রেন বলবো, বলবো। কোনো জঙ্গলের ভেতর দিয়ে পাস হতে হবে, সেক্ষেত্রে আমরা থ্রো বলবো, তাই না। বাই মিনস অফ, না আই ডিসকভার দ্য নিউজ, আমি নিউজটা আবিষ্কার করলাম, আমি নিউজটাকে খুঁজে বের করতে পারলাম এই আর্টিকেলের মধ্যে দিয়ে, আর্টিকেল পড়ার মধ্যে দিয়ে, ঠিক আছে। আর অ্যাক্রস মানে হচ্ছে কি ওপারে বা সব জায়গায় বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এটা অ্যাক্রস মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মাঝখানে রোড আছে, মাঝখানে নদী আছে, মাঝখানে জল আছে, ঠিক আছে। অ্যাক্রস বলে পুরো দেশ জুড়ে অ্যাক্রস বোঝায়, ক্লিয়ার। আচ্ছা, তো মানে অপোজিট সাইড যদি বলা হয় মাই ফ্রেন্ডস হাউস ইজ অ্যাক্রস দ্য রিভার, মানে রিভার এক সাইডে আমাদের, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর রিভারের অন্য সাইডে আমার বন্ধুর বাড়ি, ঠিক আছে। এভরিওয়ার সব জায়গার ক্ষেত্রে, দ্য ভাইরাস স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো কান্ট্রি জুড়ে বলছে অ্যাক্রস কথাটা ইউজ করবো। তাহলে ওয়ান সাইড টু অ্যানাদার, দে সোয়াম অ্যাক্রস দ্য লেক, ঠিক আছে, মানে লেকের এক সাইড থেকে অন্য সাইডে কি হলো, গেল, ক্লিয়ার। অ্যাক্রস এই তিনটা বেসিক্যালি মনে রাখবা, ঠিক আছে। অপোজিট সেন্সে মানে বোঝায় কারো বাড়ির, নদী, হ্রদ, জলাশয়, রোড, ওই পারে বাড়ি, আমরা এই অ্যাক্রস কথা ইউজ করবো। যদি সব জায়গাতে ছড়িয়ে আছে, এই রোগ, এই নিউজ সব পুরো দেশে ছড়িয়ে আছে, মানে অ্যাক্রস দ্য কান্ট্রি, ঠিক আছে। আর ওয়ান সাইড টু অ্যানাদার মানে এক সাইড থেকে অন্য সাইড যাওয়া, তার মানে কি কেউ সাঁতার কেটে নদীর এক সাইড থেকে অন্য সাইড গেল, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, অ্যাক্রস কথাটা ইউজ করবো, ঠিক আছে। আর থ্রো তো আমি বললাম। আচ্ছা, তারপর আমাদের কি রয়েছে, দেখো, তারপরে আমাদের তিনটা রয়েছে, বিটুইন, অ্যামং আর অ্যামিড। বিটুইন আমরা বুঝি যে দুইয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন বলবো, দেখো, ইউজড ফর এক্স্যাক্টলি টু পার্সন বা থিংস, ডিস্ট্রিবিউট ইট বিটুইন হিম অ্যান্ড মি, ঠিক আছে। দুটো পার্সনের মধ্যে যখন আমাকে বলবে তখন বিটুইন বলবো। আর দুইয়ের অধিক বললে কি অ্যামং আর অ্যামিড দুটোই হয়। তো অ্যামংটা কি, অ্যামংগেস্টও হয়, অ্যামংগেস্ট কথাটাও আসে। তো আমরা মনে রাখবো যে অ্যামংগেস্ট দুটো একই ওয়ার্ড, তো মনে রাখতে হবে যে অ্যামংগেস্ট শুধুমাত্র কার আগে বসবে, শুধুমাত্র তোমাকে দেখতে হবে যে এখানে আমি উল্লেখ করেছি, নিচে কোথাও আমি লিখে রেখেছি যে যে অ্যামংগেস্ট কথা আমি ইউজ করব যদি আমাদের সাউন্ড অফ ভাওয়েল আসে, তখন দেখো অ্যামংগেস্ট আস। আর না হলে যদি কনসোনেন্ট আসে তাহলে আমি কী বলবো, অ্যামং বলবো। আর অ্যামিড মানেও মাঝখানে, অ্যামিডিস্ট মানেও মাঝখানে, দেখো, ইউজড ফর আনকাউন্টেবল নাউন অর সিচুয়েশন, ঠিক আছে। আমরা কোনো সিচুয়েশনের কথা বলবো, দেখা হলো যে পার্লামেন্টের মধ্যে বিশাল কোলাহলের মধ্যে এই নিয়মটা পাস হলো, এই আর্টিকেলটা, এই রুলসটা পাস হলো, তখন দেখো সিচুয়েশন বলছে, তখন অ্যামিড কথাটা ইউজ করবো। আর অ্যামিডিস্ট বলতে কি, ওই সিচুয়েশনে যদি আমাকে ভাওয়েল বোঝায় তাহলে সেটা আমি অ্যামিডিস্ট কথাটা উল্লেখ করবো, ঠিক আছে। এখানে কয়েকটা বিটুইনের রুলস এবং এগুলো রুলস দেওয়া হয়েছে। দে ম্যাচ কন্টিনিউ অ্যামিড হেভি রেন, ঠিক আছে, বিশাল বৃষ্টিপাত একটা সিচুয়েশন আমাকে বলছে, বিশাল, ঠিক আছে, বিশাল বৃষ্টিপাতের কথা বলে সিচুয়েশন কথা বললো, তখন আমি অ্যামিড বললাম, ক্লিয়ার। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাতে হবে, জানালে আমি আবার এটাকে নতুনভাবে বিশ্লেষণ করবো পরবর্তী ক্লাসে। এবার দেখো, বিসাইড মানে পাশে, ঠিক আছে, কারো পাশে। বিহাইন্ড মানে যেমন পিছনে, তো বিসাইড মানে পাশে। আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও, দুটো মানে আলাদা আলাদা, ঠিক আছে। বিসাইড মানে বাই দ্য সাইড অফ, কারো পাশে। হি পার্কড হিজ বাইক বিসাইড মাই কার, আমার কারের পাশে সে গাড়িটা পার্ক করলাম। কিন্তু বিসাইডস মানে হচ্ছে ছাড়াও, মানে কি ইন অ্যাডিশন টু বা অ্যাপার্ট ফ্রম, এই দুটো ক্ষেত্রে আমরা কি বিসাইড কথা ইউজ করি। তোমরা দেখো, বিসাইডস এ ল্যাপটপ, না ল্যাপটপ ছাড়াও হি অলসো বট এ মোবাইল ফোন, ল্যাপটপ তো কিনলো, তার সঙ্গে কি কিনে নিয়েছে, মোবাইল ফোনও কিনে নিয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। এটা এই বিসাইডটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। জি, সেন্টেন্স ইরোরে এটা দিয়ে দেয় আর কি। দেখো, তারপরে দেখো, ওভার, আন্ডার, অ্যাবভ, বিলো, এগুলো একাডেমিক লেভেলে আমরা শিখে এসেছি। একাডেমিক লেভেল বলতে আমি ক্লাস 10, 9, 10-এর কথা বলছি, যে ওভার কোন ক্ষেত্রে বোঝায়। ওভার আমি দেখো যদি দেখতে পাই যে কোনো স্থানের ঠিক এক্স্যাক্ট ওপরে আছে, কিন্তু টাচ করে নেই, তো ওই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করি, ঠিক আছে। আর কি, এমন ওপরে আছে যে এই পুরো নিচেরটাকে পুরো কভার করে আছে, তখন আমরা ওভার ইউজ করি। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, ঠিক আছে, এক্স্যাক্ট ব্রিজ রিভারের উপর দিয়ে গেছে। আর পুট এ ক্লথ ওভার দ্য টেবিল, মানে টেবিল আছে, ঠিক আছে, এই টেবিলকে পুরো কভার করতে হবে, ঠিক আছে, মানে ইয়ে দিয়ে, মানে চাদর দিয়ে আর কি। তাহলে দেখো ওই ক্ষেত্রে ওভার কথাটা ইউজ হবে, ঠিক আছে। আন্ডার হচ্ছে ওভারের ঠিক বিপরীত, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে কোনো জিনিস ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, তাহলে ভেবে নিতে হবে যে বেডের উপর থেকে অন্তত ডগকে দেখা যাবে না, মানে বেডটা পুরো ডগকে কভার করে নিচে রেখে, ঠিক আছে। তো বিলো মানেও তো নিচে হয়, তো বিলো মানে কোনো জিনিসের এমনি জাস্ট নিচে সেন্সে বোঝায়, কিন্তু আন্ডার নিচে বোঝাচ্ছে, কিন্তু উপরটা কি আছে, উপরটা পুরো কভার করে আসে, ঠিক আছে। দেখো, বিলো দ্য ওয়াটার লেভেল ইজ বিলো দ্য ডেঞ্জার মার্ক, ওটা মার্ক আছে, এই যে মার্ক আছে, মার্কের নিচে জল আছে, ঠিক আছে। আর অ্যাবভ কি বলি, অ্যাবভটাও আমরা বলি যে কোনো জিনিসের এক্স্যাক্ট উপরে নয়, তার সাইডে উপরে আছে, সাইডের কোনো উপরে থাকবে, এটা আমরা বলবো অ্যাবভ, ঠিক আছে। হিজ পারফরমেন্স ইজ অ্যাবভ এভারেজ, এটা অন্য ক্ষেত্রে হয়ে গেল, কোনো কিছু চেয়ে উপরে বা সংখ্যায় মাত্রায় যখন বেশি বোঝায় তখন অ্যাবভ বোঝায়। আর একাডেমিক লেভেল আমরা কি শিখেছি, যে আমার মাথার এক্স্যাক্ট উপরে নেই, কিছুটা দূরে উপরে আছে, তখন আমরা এটাকে কী বলবো, অ্যাবভ কথাটা ইউজ করবো।
ক্লিয়ার? এগুলো হচ্ছে বেসিক কয়েকটা জিনিস আর কি। ভাবলাম যে অ্যাকচুয়াল প্রিপোজিশন শুরু করার আগে, যেটা গভর্নমেন্ট পরীক্ষাতে আসে, তার আগে ভাবলাম যে এগুলো নিয়ে আলোচনা করে নিই, যাতে একটা ওভারভিউ আমাদের মাথায় তৈরি হবে যে অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মানে মনে রাখতে আমাদের বেশি সুবিধা হয়। ঠিক আছে? এই যে অফ, অন আর অফ, দেখো এই দুটো অফ আছে। এই অফ মানে এর, তো বাক্যের মধ্যে এর কথা বোঝাতে গেলে অফ বসবে। কিন্তু এই অফ মানে কি? এই অফ মানে হচ্ছে কোনো জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আমি বলি না, সুইচ অফ, মানে বিচ্ছিন্ন করে দাও, সুইচ অফ দ্য লাইট, এরকম। আর কোনো দূরে সেন্সে, ঠিক আছে, অফ মানে অনেক সময় দূরে সেন্সও হয়। অ্যাওয়ে, আমরা আনসিন পড়াতে পড়াতে, কম্প্রিহেনশন প্র্যাকটিস করাতে করাতে আমরা এই জিনিসগুলো পাই। ঠিক আছে? এবার একটা জিনিস আর মনে রাখবো কি বলতো, যে ফেল, ফেল মানে পড়ে যাওয়া, ফেল ফ্রম আর ফেল অফ, কোনটা ঠিক? দুটোই ঠিক। যদি জেনে শুনে পড়ি তাহলে মনে হবে ফেল ফ্রম, মানে আমি গাছ থেকে জেনে শুনে লাফ দিয়ে পড়ে গেলাম। ঠিক আছে? এটা হলো ফেল ফ্রম, মানে গাছ থেকে পড়লো। আর ফেল অফ মানে জেনে শুনে পড়া নয়, আমি ধরো সাইকেল থেকে পড়ে গেলাম, মোটর সাইকেল থেকে পড়ে গেলাম। ঠিক আছে? এটা জেনে শুনে পড়া নয়। ঠিক আছে? ঘোড়ার পিঠে আছে, ঘোড়া থেকে হুট করে পড়ে গেলাম, আমি তো জেনে শুনে পড়বো না, হয়তো ঘোড়া কোনো অ্যাক্সিডেন্টালি ফেলেছে আমাকে, ওইরকম। ঠিক আছে? হি ফেল অফ দ্য ল্যাডার, মানে ল্যাডার থেকে না জেনে শুনে হঠাৎ করে পড়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। ঠিক আছে? আর কিপ দ্য ডগ অফ দ্য গ্রাস, ঠিক আছে, যে দূরে রাখো। ক্লিয়ার এটুকু? তারপর দেখো অফ, অফ মানে বলে দিলাম এর, মানে অধিকার সেন্সে বোঝাই। তাহলে দেখো এক্সপ্রেস পসেশন ফর নন লিভিং থিংস। ঠিক আছে? পজেশন বোঝায় আমাকে, এটা পসেশনের পজেশন বোঝায়। যেমন দ্য কালার অফ দ্য ওয়ালস, ওয়ালসের কালার। ঠিক আছে? আমি যদি বলি টেবলস, টেবলস লেগ, কথা ঠিক হবে? একদম ঠিক হবে না। কেন? এটা হচ্ছে নন লিভিং থিংস, তাহলে আমাকে বলতে হবে লেগস অফ টেবল, এরকম বলতে হবে। আমি যদি বলি যে হিজ সাহিলস, সাহিলস লেগ, এটা ঠিক আছে, এটা একটা মানুষ বোঝাচ্ছে, এটা মানুষ ছিল না, এটা নন লিভিং থিং ছিল, বলে আমরা এখানে অফ কথাটা নিয়ে আসছি। ঠিক আছে? ওয়ান, ওয়ান কোন ক্ষেত্রে বোঝায় বলো তো? ওয়ানের মধ্যে অনেক কিছু আছে। দেখো, যদি আমি ডেট বোঝাই তার আগে ওয়ান বসে। ঠিক আছে? আমি তারপরে যদি বলি যে কোনো জিনিস স্পর্শ করে আছে, তো ওয়ান বসে। ক্লিয়ার? তারপর দেখো আই স দ্য ভিডিও, ওয়ান ইউটিউব, ওয়ান টিভি। আরেকটা মনে রাখবো, ওয়ানের পরে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যতগুলো সোশ্যাল মিডিয়ার নাম আছে, সমস্ত সোশ্যাল মিডিয়ার আগে ওয়ান কি বসবে? ওয়ান বসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আর আছে আমাদের কিছু এডিশনাল কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, এটা মনে রাখতে হবে কি, মুড অফ পেমেন্ট। যখন আমরা কোনো কিছু পেমেন্ট দিতে যাই, তো ক্যাশে বললে ইন বসে, চেক, কার্ড এগুলো বললে তার আগে বাই বসে। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? পরীক্ষাতে অনেক সময় আসে। আর যদি নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কোনো পেমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের থ্রু হবে। ঠিক আছে? এগুলো কিছু জিনিস আমাকে মনে রাখতে হবে। তারপরে কিছু জিনিস দেখো, হোম, হোম একটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্ড। হোম নাউন হিসেবে ব্যবহার হয়, আবার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হয়। তাহলে দেখো আই গো হোম ওয়ান উইকেন্ডস। ঠিক আছে? এখানে দেখো এই হোমটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো এখানে দেখো অ্যাডভার্ব হিসেবে কোনো প্রিপোজিশন নেই। কেন? প্রিপোজিশন কার জন্য আসে? প্রিপোজিশন তোমার নাউনের জন্য আসে। দেখো গো এর পরে তো হোম, এটা তো প্রিপোজিশন আসবে না। কেন? হোমটা কোথায় যায়? দেখো হোয়ার অ্যান্সার দিচ্ছে, তখন অ্যাডভার্ব আছে, এটা বলে এ নেই। তারপর দেখো হি গোজ টু রাহুলস হোম, এখানে এই হোমটা কিন্তু নাউন হিসাবে এসছে। তো নাউন হিসাবে এসছে বলে দেখো এই গোজের সঙ্গে নাউনের একটা সংযোগ স্থাপন করেছে কি, টু প্রিপোজিশন। ঠিক আছে? তারপর সি ইজ অ্যাট হোম। ঠিক আছে? সি ইজ অ্যাট হোম, অ্যাট হোম মিনস এখানে ইনসাইডের কথা বলছে, সে কোথায় আছে? ইনসাইড দ্য হাউস অর কমফোর্টেবল। ঠিক আছে? তো হোমের আগে অ্যাট হয়, এটাও ঠিক। হোমের আগে প্রিপোজিশন হয় না, এটাও ঠিক। ঠিক আছে? আর হোমের আগে টু হয়, এটাও ঠিক। ঠিক আছে? তো সামটাইমস ভার্ব চেঞ্জ ডু নট নিড প্রিপোজিশন। দ্য মিল্ক টার্ন সাওয়ার। ঠিক আছে? তো আমি টার্ন ইনটু সাওয়ার, যদি বলতে যাই, সাপোজ আমি বললাম টার্ন ইনটু বলতে গেলাম, তো দেখো মিল্ক দুধ আছে, আর সাওয়ারটাকে টক হয়ে গেলো। এখানে আমাকে কোনো স্টেটের কথা বোঝাচ্ছে না। ঠিক আছে? আমাকে বলছে না ছানা থেকে দই হয়ে গেলো, এরকম কিছু বলছে না। যদি স্টেট চেঞ্জ বলতো তাহলে আমরা এখানে ইনটু কথাটা ইউজ করতাম। স্টেট চেঞ্জ করছে না, সেহেতু আমরা এখানে টার্ন এর পরে কোনো ইনটু ইউজ হবে না। ঠিক আছে? আচ্ছা, আর দেখি কি রয়েছে। আর যে আরও বাকি কিছু বেসিক রুলস রয়েছে, যেটা আমি এর পরে ক্লাসে আলোচনা করবো। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, আরও কিছু কিছু ছুটে গেল বা এটা বলতে হতো, তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনটা করা হবে এবং তার উত্তর দেওয়া হবে।